আমরা জানি কার্বন কার্বন একক বন্ধনে বন্ধন দৈর্ঘ্য হয় 0.154 ন্যানোমিটার, কার্বন কার্বন দ্বিবন্ধনে সেটা হয়ে দাঁড়ায় 0.134 ন্যানোমিটার এবং কার্বন কার্বন ত্রিবন্ধনে বন্ধন দৈর্ঘ্য হয় 0.120 ন্যানোমিটার। এখন আমরা পাশের চিত্রটার দিকে লক্ষ্য করি, এখানে একটা বেনজিন আছে, আমরা সবাই জানি বেনজিনের বন্ধন দৈর্ঘ্য কিন্তু 0.139 ন্যানোমিটার। আমরা কিন্তু লক্ষ্য করলে দেখব বেনজিনে কিন্তু একান্ত দ্বিবন্ধন আছে, একটা একক বন্ধন এবং একটা দ্বিবন্ধন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাবা উচিত যে হয় কার্বন কার্বন একক বন্ধন অথবা কার্বন কার্বন দ্বিবন্ধন, এই দুইটা বন্ধন দৈর্ঘ্যের যে কোনো একটা বেনজিনে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। কেন হয়নি? কারণটা হচ্ছে রেজোনেন্স। এখন আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাদের এই রেজোনেন্সকে ব্যাখ্যা করতে পারে, যেটার নাম হচ্ছে বন্ড অর্ডার। আসসালামু আলাইকুম, আমি অমিত চক্রবর্তী, এইচএসসি 22। তাহলে চলো আমরা আজকে বন্ড অর্ডার টপিকটা শুরু করি। আচ্ছা, বন্ড অর্ডার সাধারণত হয় দুটি পরমাণুর মধ্যে, একটা যৌগের দুটি পরমাণুর মধ্যে। এখন আমরা যদি বন্ড অর্ডারের কথা হিসাব করি, বন্ড অর্ডার আমরা কেন করি আসলে, এটার তো একটা রিজন আছে, তাই না? আমরা ধরো কোনো একটা অজানা যৌগের মধ্যে দুটি পরমাণুর মধ্যে কতগুলো বন্ধন আসলে হতে পারে সেটা আমরা ব্যাখ্যা করতে পারি বন্ড অর্ডার দিয়ে। এখন বন্ড অর্ডারের জন্য আমাদের দুইটা ছোট্ট জিনিস বোঝা লাগবে। এক নাম্বারটা হলো মলিকিউল এবং অ্যাটম কি, সেটা আমরা আগে বুঝি। আমরা যদি হাইড্রোজেন নেই, এটা একটা অ্যাটম, হাইড্রোজেনের সাথে যদি আমরা আরেকটা হাইড্রোজেন যুক্ত করি, এটা কিন্তু একটা মলিকিউল। একইভাবে নাইট্রোজেন যদি নেই, এই নাইট্রোজেন একটা অ্যাটম, এই নাইট্রোজেন একটা অ্যাটম, মিলে কি তৈরি হলো? নাইট্রোজেন মলিকিউল। আমাদের এখন এই তিনটে স্বীকার্য পড়া লাগবে, যেটা হলো এমওটির অন্তর্ভুক্ত। এমওটি মানে কি? মলিকিউলার অরবিটাল থিওরি। মলিকিউলার অরবিটাল থিওরি অনেক বড় একটা টপিক, আমরা জাস্ট আমাদের লেভেলের জন্য বন্ড অর্ডার বোঝাতে যতটুকু লাগে আমরা ঠিক ততটুকুই পড়ব। তাহলে আমরা শুরু করি। এমওটি, ঠিক যতগুলো অ্যাটমিক অরবিটাল থাকবে ততগুলোই মলিকুলার অরবিটাল থাকবে। এই অ্যাটমিক অরবিটালগুলো মিলেই কিন্তু মলিকুলার অরবিটাল তৈরি হয়। আর তারপরে এই যে তৈরিকৃত মলিকুলার অরবিটাল, অ্যাটমিক অরবিটাল মিলে যতগুলো মলিকুলার অরবিটাল তৈরি হলো, এই মলিকুলার অরবিটালের মধ্যে অর্ধেকটুক থাকবে হচ্ছে বন্ডিং অরবিটাল এবং বাকি অর্ধেকটুক থাকবে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল কি এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল কি, এটা আমাদের একটু জানা লাগবে না? চলো জেনে আসি। ধরো এস একটা অরবিটাল এবং এস আরেকটা অরবিটাল, এই দুটো যদি অ্যান্টি বন্ডিং হতে হয় তাহলে এই যে তাদের ইলেকট্রন মেক কিন্তু বন্ড গঠন করছে, এটা কিন্তু একটা বন্ডিং অরবিটাল হয়ে গেল। তাহলে এখন অ্যান্টি বন্ডিং কি হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, তা আমি একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিই। এই যে একটা এস এবং আরেকটা এস, ইলেকট্রন মেকগুলো দেখো তারা কিন্তু দুই পাশে অবস্থান করছে, এখানে কিন্তু বন্ড হচ্ছে না। এটা তাহলে কি হবে? অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবং এটা কি হবে তাহলে? বন্ডিং অরবিটাল। এটাই হলো আমাদের এমওটির থিওরি, যেটা আমাদের এই বন্ড অর্ডার পড়াতে এটুকুই যথেষ্ট। তাহলে আসো আমরা হাইড্রোজেন অণু গঠনের সময় কি হয় সেটা আমরা একটু দেখি। হাইড্রোজেন অণু গঠনের সময় এখানে একটা অরবিটাল থাকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, এখানে একটা অরবিটাল থাকে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। তাহলে একটা অ্যাটমিক অরবিটাল, একটা অ্যাটমিক অরবিটাল। আমরা স্বীকার্যতে পড়ছিলাম কি, যতগুলো অ্যাটমিক অরবিটাল ততগুলোই মলিকুলার অরবিটাল। তাহলে ঠিক ততগুলোই মলিকুলার অরবিটাল, দুইটা মলিকুলার অরবিটাল গঠন হয়েছে। এখন এই দুইটার মধ্যে অর্ধেকটা যাবে হচ্ছে বন্ডিং এ, অর্ধেকটা যাবে অ্যান্টি বন্ডিং এ। অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে আমরা সেটা দেখালাম উপরে, আর বন্ডিং এর ক্ষেত্রে সেটা দেখালাম আমরা নিচে। কেন দেখাইলাম? কারণ নিচেরটা শক্তি কম আর উপরেরটা শক্তি বেশি। এখন আমরা আউসবাউ নীতি অনুসারে জানি যে ইলেকট্রন কম শক্তি সম্পন্ন অরবিটালে যায় প্রথমে, তারপরে যায় হচ্ছে বেশি শক্তি সম্পন্ন ইলেকট্রন অরবিটালে। তাহলে আমরা যদি এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা আমরা যদি কম শক্তি সম্পন্ন অরবিটালে নেই, তাহলে এভাবে হবে একটা স্পিন, ঊর্ধ্বমুখী স্পিন আর একটা নিম্নমুখী স্পিন। তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের আর কোনো ইলেকট্রন বাকি নাই, তাহলে এখানে কি ফাঁকা থেকে যাবে। আমরা এখন যদি বন্ড অর্ডার হিসাব করি, তাহলে হচ্ছে এই বন্ড অর্ডারের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র হিসাবে যদি চিত্রটা মিলাই, তাহলে দেখা যাবে বন্ডিং অরবিটাল এখানে কয়টা? দুইটা। তাহলে আমরা লিখলাম 2। অ্যান্টি বন্ডিং কয়টা? এখানে শূন্যটা নাই, তার মানে লিখলাম 0 ডিভাইডেড বাই 2। তাহলে কত হয় আমাদের? 1 হয়। 1 হওয়া মানে আমরা এখন বুঝতেই পারছি হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে কিন্তু একক বন্ধন আছে।
এটা আমরা কিন্তু ছোটবেলা থেকে জানি, একক বন্ধন আছে। ঠিক একইভাবে আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, হিলিয়ামের ক্ষেত্রে এখানে কি হইতো 1s2, আর এখানে কি হইতো 1s2। তাহলে 1s2 হলে আমার হচ্ছে নিচের বন্ডিং অরবিটালটা আগে ফিল আপ করা লাগবে। ফিল আপ করলে তাহলে এখানে 2টা ইলেকট্রন গেল, উপরে তেলে যাবে আবার 2টা ইলেকট্রন। আমরা এখানে লিখে দিই, ধরো যে 2টা ইলেকট্রন গেল, যাওয়ার জন্য তাহলে এখানে আমার হিলিয়ামের ক্ষেত্রে বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হবে বন্ডিং অরবিটাল মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2। কত হয়? 2 - 2 0, তার মানে এখানে হবে 0। এই জন্যই কিন্তু আমরা হিলিয়াম 2+ দেখি না, এটা সম্ভব না। এখন আমরা একটু নাইট্রোজেনের ক্ষেত্রে হিসাব করব। আমরা কি পরীক্ষার খাতায় এত বড় চিত্র আঁকবো? কখনোই না। তাহলে আমাদের কিভাবে আঁকা উচিত? আমাদের ধরো আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে হিসাব করি, এখানেও হবে ইলেকট্রন মানে বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, এখানেও আছে বন্ডিং অ্যান্টি বন্ডিং, এখানেও আছে বন্ডিং অ্যান্টি বন্ডিং। আমার কিন্তু এই দুইটা থাকতেছে না, এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি শুধুমাত্র পি নিয়ে হিসাব করতে পারি? শুধুমাত্র পি নিয়ে যদি হিসাব করি, এখানে কয়টা ইলেকট্রন আছে? 3টা। আর এখানে কয়টা ইলেকট্রন আছে? এখানেও কিন্তু 3টা আছে। তাহলে পিতে আমাদের অরবিটাল কয়টা থাকে? px py pz, প্রতিটার মধ্যে একটা করে। তাহলে একটা করে যদি হয়, দিলাম আমি একটা, আর এখানে হচ্ছে ধরলাম n। তাহলে অর্ধেকটা যাবে হচ্ছে আমার বন্ডিং এ, অর্ধেকটা যাবে অ্যান্টি বন্ডিং এ। বন্ডিং এর ক্ষেত্রে আমার টোটাল কয়টা আছে? 6টা থাকলে কি প্রথমে আমার ঊর্ধ্বমুখী স্পিনে ঢুকবে একটা করে, তারপর আবার নিম্নমুখী স্পিনে ঢুকবে একটা করে। কয়টা গেল? 6টা কিন্তু চলে গেছে। তার মানে আমার বন্ডিং অরবিটালে কিন্তু ফিনিশ। এখন আমার অ্যান্টি বন্ডিং অরবিটাল কাউন্ট করা লাগবে। কিন্তু আমাদের কি অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন আদৌ যাবে না কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বন্ড অর্ডার কি হবে? ধরলাম আমি লিখলাম BO 1 2 3 4 5 6, 6 - 0 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 3। এই জন্যই কিন্তু আমরা নাইট্রোজেন ট্রিপল বন্ধন দেখি। ঠিক এইরকম বন্ধন ব্যাখ্যা করতে আমাদের কিন্তু বন্ড অর্ডারটা কাজে লাগে। আচ্ছা, তাহলে বন্ড অর্ডার জিনিসটা কি সেটা তো আমরা নিশ্চয়ই বুঝলাম, তাই না এতক্ষণে? তাহলে চলো আমরা কিছু প্র্যাকটিস করে ফেলি। প্র্যাকটিসের মধ্যে আমরা সর্বপ্রথম এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করলে অক্সিজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা, মানে 2p4। তাহলে একটা অক্সিজেনের ক্ষেত্রে 2p4, আর একটা অক্সিজেনের ক্ষেত্রে 2p4। তাহলে 2p4 হলে আমার বন্ডিং ইলেকট্রন কয়টা থাকবে? 6টা। আর এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 8টা। তাহলে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2 কত হয়? 2। এই জন্যই কিন্তু আমরা অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড দেখি। এখন আমরা যদি O2 প্লাসের ক্ষেত্রে হিসাব করি, 2p4 আর 2p4, সরি প্লাসের ক্ষেত্রে মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে চলে যাওয়া মানে মাইনাস। তাহলে সেই ক্ষেত্রে আমার বন্ডিং ইলেকট্রন তো 6টাই থাকবে, অ্যান্টি বন্ডিং এ কিন্তু একটা কমে যাবে, কারণ আমার এখানে প্লাস আছে। তাহলে অ্যান্টি বন্ডিং এ কমে গেলে থাকে 1 ডিভাইড বাই 2, এখানে কত হয়? 2.5। এটা কেন হলো ভাইয়া? এটা তো হওয়ার কথা না। এটা কি হওয়ার কথা ছিল না কিন্তু। এই কাজটা হয় হচ্ছে রেজোনেন্সের জন্য। রেজোনেন্স কি? আমরা কিন্তু একদম শুরুতে বলছিলাম বেনজিনের ক্ষেত্রে রেজোনেন্সের কথা। আসলে কেমিস্ট্রি সাবজেক্টটা হচ্ছে প্রকৃতিতে যা হয় সেটাকে আমরা ব্যাখ্যা করি, নট দ্যাট যে আমরা একটা থিওরি দিলাম এই অনুযায়ী প্রকৃতিটা হবে। এখন এই যে এখানে রেজোনেন্সের কথাটা চলে আসলো, ফ্র্যাকশন চলে আসছে, এই জন্য কিন্তু আমার এখানে বন্ড অর্ডার 2.5 হলো, কারণ এটা রেজোনেন্স আছে। আমরা একটু পরে দেখছি ব্যাপারটা। অক্সিজেন 2 O2 2- এর ক্ষেত্রে 2p4 দুইটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে, তাহলে +2। বন্ডিং এ যাবে 6টা, অ্যান্টি বন্ডিং এ কিন্তু 2টা গ্রহণ করার জন্য বেড়ে যাবে, তাহলে এখানে ছিল 2, তাহলে হয়ে যাবে 4 2, এখানে তাহলে কত হবে? 1। তার মানে এখানে কিন্তু একটা বন্ধন আছে। ভাইয়া বিশ্বাস করো, তুমি কিন্তু জানতা যে এখানে 2টা ইলেকট্রন আছে। তুমি এখানে কি জানতা কয়টা ইলেকট্রন আছে? এটা কিন্তু জানতা না। এটা কিন্তু আমাদের জানা সম্ভব হয়েছে এই বন্ধন ক্রমের জন্য।
আমরা যদি এখন CN- এর ক্ষেত্রে হিসাব করি সায়ানাইড আয়ন, তাহলে সেই ক্ষেত্রে কার্বনের লাস্ট কক্ষপথে কয়টা? 2টা, 2p2। নাইট্রোজেনের কয়টা? 3টা, 2p3। একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে +1। তাহলে আমার আছে 3টা, 2টা, 5টা আর একটা 6টা। 6টা হলে বন্ডিং ইলেকট্রন যাবে 6, আর যেহেতু আমার অ্যান্টি বন্ডিং নাই 0 / 2 = 3। 3 হলে সায়ানাইড আয়ন কিন্তু দেখতে তাহলে এরকম এরকম হওয়া উচিত কিনা, তাই তো? তাহলে আমরা লাস্ট একটা এক্সাম্পল NO। NO কি? নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, নাইট্রোজেনের ক্ষেত্রে 2p3, অক্সিজেনের ক্ষেত্রে 2p4, 4 আর 3 7। তাহলে বন্ডিং এ যাবে 6টা, অ্যান্টি বন্ডিং এ একটা / 2। তাহলে এখানে কত হয় বুঝতেই পারছো? 2.5। 2.5 যদি হয়, তার মানে এই যে ফ্র্যাকশন ছাড়া যেটা 2, তার মানে এখানে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে 2টা সলিড বন্ধন আছে। আর এই যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের জন্য আমাদের বুঝতে হবে এখানে রেজোন্যান্স আছে। রেজোন্যান্সটা অ্যাকচুয়ালি কি? রেজোন্যান্স হচ্ছে সঞ্চালনশীল পাই ইলেকট্রন। একবার ইলেকট্রন নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে যাবে, আবার অক্সিজেনের থেকে নাইট্রোজেনের দিকে আসবে। অ্যাকচুয়ালি জিনিসটা কেন হয়? কারণ হচ্ছে যদি ইলেকট্রনটা মুভ না করতো তাহলে তারা স্থিতিশীল অর্জন করতো না। আমরা তো সবাই মোটামুটি জানি, তাই না? প্রকৃতিতে সবাই স্থিতিশীল হতে চায়, তাহলে এই জন্যই রেজোনেন্সটা হয়। এতক্ষণ তো আমরা দেখলাম একটা পরমাণু যদি অণু গঠন করে তাহলে সেই ক্ষেত্রে কি হয়। এখন আমরা দেখব বহু পরমাণুর ক্ষেত্রে। বহু পরমাণু যখন গঠিত হয় একটা যৌগ গঠন করে, সেই ক্ষেত্রে আমরা দেখব। সেই ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হলো বন্ড অর্ডারের ক্ষেত্রে নাম্বার অফ বন্ডস / নাম্বার অফ অ্যাটমস। এই ক্ষেত্রে আমাদেরকে এইটা নিশ্চয়তা দিতে হবে যে কোন পরমাণুর ক্ষেত্রে আমরা বের করতেছি, যেহেতু 2টা পরমাণুর ক্ষেত্রে হয় বন্ড অর্ডার। তাহলে চলো আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে শুরু করি। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি বন্ড অর্ডার অফ SO এটা বের করি, বন্ড অর্ডার অফ SO এটা যদি বের করি, তাহলে দেখো সালফারের ক্ষেত্রে নাম্বার অফ বন্ডস কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, দিলাম 6। নাম্বার অফ অ্যাটমস কয়টা? সালফারের সাথে কানেক্টেড কোনটা? O O O O 4টা। তার মানে এই ক্ষেত্রে কত হয়? 1.5। 1.5 মানে কি? রেজোনেন্স আছে। এখন আমরা কিন্তু চাইলেই সালফার আর হাইড্রোজেন এটা বের করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা কানেক্টেডই না একে অপরের সাথে। এখন আমরা যদি বন্ড অর্ডার অফ OH বের করি, OH বন্ড অর্ডার, তাহলে সেই ক্ষেত্রে OH এর ক্ষেত্রে আমাদের হচ্ছে নাম্বার অফ বন্ডস কয়টা? একটা। কখনোই কিন্তু ভুলে এই এক আর এই এক নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু আলাদা। সবসময় এইটার ক্ষেত্রে নিতে হবে আর আলাদা করে এটার ক্ষেত্রে নিতে হবে। তাহলে বন্ধন কয়টা? একটা, / অ্যাটম কয়টা? একটা। অ্যাটম কিন্তু 2টা না, ভুলেও না, অ্যাটম কিন্তু একটা। তাহলে সেই ক্ষেত্রে 1। তাহলে আমরা দেখলাম OH এর ক্ষেত্রে বন্ড অর্ডার 1 আর SO এর ক্ষেত্রে বন্ড অর্ডার 1.5। এখন তো আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখলাম, আমরা তো আরো 3টা এক্সাম্পল দেখব। তোমরা তাহলে একটু আমার সাথে করে ফেলো তো, যারা যারা পারো, যারা এই টপিকটা বুঝছো তারা সব একসাথে করে ফেলো আমার সাথে সাথে, দেখি কে আগে শেষ করতে পারে। কার্বনের ক্ষেত্রে যদি আমরা দেখি বন্ড অর্ডার অফ CO, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে কার্বনের ক্ষেত্রে কখনোই কিন্তু এই যে আমরা যে কেন্দ্রীয় পরমাণুটা হিসাব করতেছি এইটাকে সহ কিন্তু ধরা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অফ বন্ডস কয়টা? 2 3 4। নাম্বার অফ অ্যাটমস কয়টা? 1 2 3, 1.33। ভাইয়া দেখো 1.5 আর 1.33 জিনিসটা কেন হইলো? 1.5 হইলো হচ্ছে এখানে যে তোমার রেজোনেন্স আছে, মানে ইলেকট্রনটা যে আমার সঞ্চালনশীল হচ্ছে সেটা কিন্তু 2টা পরমাণুর ক্ষেত্রে হচ্ছে, সেই জন্য হচ্ছে আমার 1.5। কিন্তু এখানে যে 1.3 সেটা কিন্তু 3টা পরমাণুর ক্ষেত্রে হচ্ছে, সেই জন্য 1.33। একইভাবে আমরা যদি NH3 এর ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখব বন্ড অর্ডার অফ NH, নাম্বার অফ বন্ডস কয়টা? নাইট্রোজেনের সাথে 1টা 2টা 3টা। নাম্বার অফ অ্যাটমস কয়টা? 1টা 2টা 3টা, 1। আমরা কিন্তু চিত্র থেকে দেখতে পাচ্ছি এখানে বন্ধন একটা করে আছে। কখনোই কিন্তু হাইড্রোজেন আর হাইড্রোজেন করা যাবে না, কারণ এরা কানেক্টেড না। তাহলে সেই ক্ষেত্রে এখন
আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বের করি, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে তাহলে নাম্বার অফ বন্ডস, তাহলে এর ক্ষেত্রে তো বন্ধন একটা থাকার কথা, তাই না? তাহলে স্ট্রাকচারটা কি হবে NaCl, বন্ধন কিন্তু একটা, আর অ্যাটম কয়টা, সোডিয়ামের সাথে একটা, ডিভাইড বাই 1, তাহলে হবে 1। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা হয় না। মজার কথা হলো এটাই, কেন হয় না? কারণ এটা একটা আয়নিক যৌগ। এখন আমরা কিন্তু বন্ড অর্ডার বের করি সমযোজী যৌগের ক্ষেত্রে, এটা একটা আয়নিক যৌগ হওয়ার ক্ষেত্রে জন্য এই বন্ধন ক্রম এর ক্ষেত্রে প্রযোজ্যই হবে না, ভ্যালিডই না একদম, এটা ভুলেও করা যাবে না। তাহলে এটা যে করা যাবে না, তাহলে আমরা বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি তাহলে এর স্ট্রাকচারটা কেমন? এর স্ট্রাকচারটা হচ্ছে স্ফটিক আকার, মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম। প্রতিটা আয়নিক যৌগের ক্ষেত্রে এরকম স্ফটিকাকার গঠন হয়। ভুলেও কিন্তু বন্ড অর্ডার বের করা যাবে না, এই বোকামি কিন্তু তোমরা কেউ করবে না। আর আমি যাদেরকে বলছিলাম যে তোমরা আমার সাথে সাথে করো আগে আগে, তোমরা নিশ্চয়ই তাহলে এই ভুলটা করছো, আমাকে কিন্তু কমেন্টে জানাবা। তো দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ক্লাসের একদম শুরুতে বেনজিন নিয়ে পড়ছিলাম, বেনজিনের রেজোনেন্স আছে সেটাও পড়ছিলাম। এখন আমরা এই বেনজিনের স্ট্রাকচারটাই আঁকলাম, এখন আমরা বেনজিনের রেজোনেন্সকে বন্ধন ক্রম দিয়ে ব্যাখ্যা করব। তাহলে চলো শুরু করি। বেনজিনের ক্ষেত্রে আমরা এই যে দেখতে পারি একান্তর দ্বিবন্ধন আছে। আমরা যদি বেনজিনের বন্ধন ক্রম বের করি, বন্ড অর্ডার অফ কার্বন কার্বন, নট কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন, তাহলে সেই ক্ষেত্রে নাম্বার অফ বন্ডস কয়টা? একটা, দুইটা, তিনটা। এই হাইড্রোজেনকে কিন্তু নেওয়া যাবে না, কারণ আমরা বন্ধন ক্রম বের করতেছি কার্বন কার্বনের জন্য। নাম্বার অফ বন্ডস ডিভাইড নাম্বার অফ অ্যাটমস, অ্যাটম কয়টা? একটা, দুইটা, তাহলে কত হয়? 1.5। এই জন্যই বেনজিনের রেজোনেন্স আমরা ব্যাখ্যা করতে পারি। এখন এই রেজোনেন্সটা কিন্তু প্রকৃতিতে একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি এই বন্ড অর্ডার দিয়ে। তাহলে রেজোনেন্স যেহেতু আছে, অবশ্যই ইলেকট্রনটা সঞ্চারণ হচ্ছে, ঘুরতেছে বারবার। তাহলে সেই ক্ষেত্রে এই যে দ্বিবন্ধন আছে একান্তর, সেটা যদি আমরা ফরমেশনটা চেঞ্জ করে ফেলি, তাহলে আমাদের দ্বিবন্ধনটা এভাবে চলে আসবে, ঘুরতেছে। অ্যাকচুয়ালি কি এই দুইটার যে স্ট্রাকচার, এই দুটোর সংকর স্ট্রাকচার হচ্ছে আমরা যে নর্মাল বেনজিনটা আঁকি এরকম। অ্যাকচুয়ালি প্রকৃতিতে এটাই এক্সিস্ট করে, এই দুইটার একটাও কিন্তু এক্সিস্ট করে না। তাহলে আমরা এই দুইটা যে আঁকি, তাহলে এই দুইটা কি ভুল? তাহলে আমরা এই দুইটা যে ভুল, এই দুইটার সংকর স্ট্রাকচারই হচ্ছে আমাদের এই বেনজিন, যেটা অ্যাকচুয়ালি প্রকৃতিতে এক্সিস্ট করে। তাহলে আমাদের বন্ড অর্ডার যদি বাড়ে, বন্ধন দৈর্ঘ্য কমে, এবং বন্ড অর্ডার যদি বাড়ে, বন্ধন শক্তি বাড়বে। আচ্ছা, আমরা ক্লাসের শুরুতে বলছিলাম না যে কার্বন কার্বন একক বন্ধনের ক্ষেত্রে বন্ধন দৈর্ঘ্য 0.154 ন্যানোমিটার, দ্বিবন্ধনের ক্ষেত্রে 0.134 ন্যানোমিটার, আর ত্রিবন্ধনের ক্ষেত্রে 0.120 ন্যানোমিটার। কিন্তু এখানে কিন্তু একটা বেনজিন আছে, বেনজিনের ক্ষেত্রে কত? 0.139 ন্যানোমিটার। এই কারণটা হচ্ছে কিন্তু তার রেজোনেন্সের জন্য, যেটা আমরা বন্ধন ক্রম দিয়ে ব্যাখ্যা করে আসলাম। তাহলে সেক্ষেত্রে আমরা লিখি কার্বন কার্বন একক বন্ধন, লিখলাম বেনজিন, লিখলাম কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন। আমরা যদি লিখি এটার বন্ধন দৈর্ঘ্য কত? 154, 139, 134, 120। বন্ধন দৈর্ঘ্য বেশি কোনটা? এটার, তারপরে এটা, তারপরে এটা। আমরা যদি দেখি এখানে কি দেখা যাবে, তাহলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি, এই সাইড দিয়ে আসলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে সবচেয়ে বেশি এটা। এখন তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে বন্ধন দৈর্ঘ্য বেশি, তার মানে কি বন্ড অর্ডার কম, তাই না? তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। প্রায় শেষ পর্যায়ে না, একদম শেষ পর্যায়ে। যারা তাহলে আমার এই ক্লাসটা সম্পূর্ণভাবে দেখলা, তাদের জন্য ছোট্ট একটা কোয়েশ্চেনটা হলো 100% সোডিয়াম ক্লোরাইড প্লাস 100% সালফিউরিক অ্যাসিড দুটো যদি বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? তোমরা কিন্তু কমেন্টে জানাবা, আমি সবার কমেন্ট দেখবো এবং যাদেরটা ভুল হবে তাদেরটা কারেকশনও করে দিব। বেস্ট অফ লাক। আর এ পর্যন্তই আজকে, দেখা হবে পরের ভিডিওতে। আর রম্বস গ্রুপকে অনেক ধন্যবাদ, রম্বস ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনের জন্য। অ্যাকচুয়ালি এটা আমার প্রথম ক্লাস ছিল,
ভালোভাবে সম্পন্ন করতে পারলাম। তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।